আচ্ছা নূরজি, আপনি তো আপনার মামা প্রয়াত গনি খান চৌধুরী সাবিত্রী মিত্রকে মালদার রাজনীতিতে তিনি এনেছিলেন। এমন কি ঘটনা ঘটল যার জন্য দীর্ঘদিন পরে সাবিত্রী মিত্রকে তৃণমূল কংগ্রেস পেলেন এবং মালদা কি কংগ্রেসের শক্তি কিছুটা হলেও কি মানে দুর্বল হয়নি? আপনি কি মনে করেন? দেখুন, সাবিত্রী মিত্র আজ তৃণমূলে জয়েন করেছেন, মানে যোগদান দিয়েছেন, এটা অনেকদিনই হয়ে গেল ঘটনা এবং এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি কেন কংগ্রেস পার্টি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন এটা নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় না ঠিক হবে। কিন্তু আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, আমি মনে করি কোনো ক্ষতি হয়নি। এখন উনি মানে আপনাদের সঙ্গে কি যোগাযোগ রাখছেন বা রাখছেন বা কোনো রকম যোগাযোগ কি আছে আপনাদের সঙ্গে? তার পার্সোনাল লেভেলে আছে, পার্সোনাল লেভেলে সবারই সঙ্গেই আছে, কিন্তু পার্টি লেভেলে তো সেরকম নেই। আচ্ছা, এবারে যে বিধানসভা নির্বাচন, এটাতে উত্তরবঙ্গে বিশেষ করে মালদা এই জোটের সম্ভাবনা ভালোই সম্ভাবনা আছে। আমরা সবাই মেনে নিয়েছি মানুষ জোট চাইছে, তাই বলে দু পার্টিরই হাইকমান্ড ভালোভাবে আলোচনা চলছে এবং আমরা সবাই আশা করছি যেহেতু মানুষ জোট চাইছে, জোট হবে। কিভাবে হবে এখন সিট শেয়ারিং সেটা হাইকমান্ড ডিসাইড করবে, দুপক্ষেরই হাইকমান্ড ডিসাইড করবে। না, সেক্ষেত্রে দীপা দাস যে কথাটা বলেছিলেন যে আত্মমর্যাদা খুইয়ে কখনোই জোট নয়, সেই মানে কথাটাকে আপনি মানেন এবং সেক্ষেত্রে কি আপনি মানে কি বলা যায় যে তৃণমূল নেতৃত্ব দেওয়ার সব শর্ত কি আপনারা মেনে নেবেন? তাহলে শুনুন, আমি সবসময় মনে করি কি কংগ্রেস পার্টির ভালোই মর্যাদা আছে, অনেক সম্মান আছে। একটা পার্টি 125 বছরের পার্টি এবং দীর্ঘদিন ধরে দেশ চালাচ্ছে, তো সেটা নিয়ে তো কোনো আলোচনাই করা উচিত না। আমি মনে করি পার্টির মর্যাদা আছে কিনা, এবং যখন জোট হবে নিশ্চয়ই এমনভাবে জোট হবে যেটা দু পার্টিকেই হেল্প করবে, সাপোর্ট করবে। আমরা জোট করে যেন সিপিএমকে সরাতে পারি পশ্চিমবঙ্গ। না, সেক্ষেত্রে কি মানে উত্তরবঙ্গে তো কংগ্রেস বরাবরই একটা আলাদা শক্তি রেখেছে, সেটা তৃণমূল কংগ্রেসের চাইতে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো জোট হলে সেই সমস্ত কেন্দ্রে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে কংগ্রেস কর্মীরা অর্থাৎ নিচু তলের কর্মীরা কতটা সক্রিয়ভাবে ভোট প্রচারে নামবে? দেখুন, আমি আশা করছি যেহেতু জোট হবে এমনভাবে জোটটা হবে যে যে যেখানে শক্তিশালী তাকেই মর্যাদা দিয়ে, তার পার্টিকে মর্যাদা দিয়ে জোটটা হবে। এবং যেহেতু জোট হবে কিছু কম্প্রোমাইজ দুটো পার্টিকেই করতে হবে। তো আমি আশা করছি যে লোকাল লেভেলে যারা কর্মীরা আছে সেই জোটটাকে সম্মান দিয়ে জোটের পক্ষ হয়ে যে যেমন আছে সেখানে সে কর্মীরা কাজ করবে, মানে দুই পার্টির কাজ করবে, জোটের হয়ে লড়ে। রাহুল গান্ধী কিন্তু বরাবরই সর্বভারতীয় ক্ষেত্রে তারুণ্যের উপর জোর দিচ্ছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যদি আপনার আসার সম্ভাবনা কতটা? এবং সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না। আমাকে পার্টি যেই দায়িত্বই দেবে আমি সেই দায়িত্বই পালন করতে রাজি আছি। কেন্দ্র সরকারের মন্ত্রী হিসেবে দেবে কি দেবে না এটা মানে কেন্দ্র সরকারের ব্যাপার এবং আমাদের হাইকমান্ডের ব্যাপার। দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন করতে রাজি আছি। মানে মন্ত্রিত্ব না পেলেও আপনি এখন যে কাজটা করছেন খুব নিচু তলায় গ্রাস তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, এইটা মানে কতটা চালিয়ে যাবেন আপনি? এটা আমি সবসময় চালিয়ে যেতে চাই, কারণ এই ধরনের কাজ করলে অনেক কিছু শেখার আছে এবং সংগঠন আরো শক্তিশালী কিভাবে করা যেতে পারে এইভাবে কাজ করেই আমি মনে করি এগিয়ে যেতে পারবো, সংগঠন এগিয়ে যেতে পারবো। না, একটা বিষয়, আপনার মামা যখন মালদার সংসদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু রেল মন্ত্রীও ছিলেন উনি, সেই সময় কিন্তু রেলের একটা প্রভূত উন্নতি হয়েছিল মালদাতে, গেটওয়ে অফ নর্থ বেঙ্গল যেটাকে আমরা বলতাম। হঠাৎ করে এখন কিন্তু আর দেখা যাচ্ছে না এবং ইদানিং তৃণমূল নেত্রী যখন রেলমন্ত্রী হয়েছে মালদার জন্য কোনো প্রকল্প নেই, এটা কেন হয়েছে? দেখুন, যখন আমি মনে করি আমার বড় মামা বরকত সাহেবের কোনো বিকল্প নেই। উনি যেভাবে কাজ করেছিলেন শুধু মালদার জন্য না, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জন্য। ওনার নাম এখনো আমরা সব জায়গায় শুনি, দিল্লিতে অন্যান্য এমপিসদের কাছে, মন্ত্রীদের কাছে এবং ইভেন পার্লামেন্টের যারা অফিসিয়ালস আছেন ওনাদের কাছেও ওনার যেভাবে প্রশংসা শুনি আমাদের সকলেরই খুব গর্ববোধ আমরা করি। এবং ওনার যেটা বলছিলেন কোনো বিকল্প নেই। এখন রেলমন্ত্রী উনি যেভাবে কাজ করছেন আমি মনে করি ভালোই কাজ করছেন এবং উনি করেছেন, এটা নাকি উনি মালদার জন্য করেননি, কিন্তু উনি যদি আরও করেন আমরা আরও খুশি হব। কারণ কি একটা এক্সপেকটেশন আছে মানুষের, যেহেতু আমার মামা বরকত করেছেন মানুষের ওই লেভেলের এক্সপেকটেশন আছে ওনার কাছে। সেক্ষেত্রে আসন্ন যে বিধানসভা নির্বাচন তার আগে কেন্দ্র সরকার কিন্তু বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং সেই ক্ষেত্রে যে আসন্ন বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও কিন্তু বেকায়দায় যেরকম মূল্য বৃদ্ধি রয়েছে, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি রয়েছে, আপনি কি মনে করছেন না বিধানসভায় এর কোনো প্রভাব পড়বে? আমার মনে হয় না, কারণ কি প্রথম কথা যে অ্যালিগেশন আসছে, প্রথম কথা এটা নিয়ে পার্লামেন্ট
পার্লামেন্টে ডিসকাশন হওয়া খুবই প্রয়োজন এবং সব কিছুর অনেক ইকুয়েশনস আছে, এগুলো নিয়ে আরও আলোচনা করার ব্যাপার আছে। এবং আমি মনে করি ডিসকাশন যদি হয়, যেহেতু লাস্ট টাইমে ডিসকাশন হতেই দিল না, ডিসকাশন হলে ব্যাপারগুলো আরও খুব ক্লিয়ারলি উঠে আসবে এবং ইনভেস্টিগেশন করার জন্যও কিন্তু ডিসকাশনের খুব প্রয়োজন। তো আমি মনে করি এবার যদি বাজেট সেশন ওনারা, আমি ইনফ্যাক্ট আপিল করবো অপোজিশনকে যে ওনারা যদি ডিসকাশন চলতে দেন তাহলে জিনিসগুলো হয়ে যাবে। আমরা মনে করছি এটা বিধানসভায় কোনো এফেক্ট। আমরা শুনে নিলাম মৌসম বেনজির নূরের কাছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি এখন ঠিক গ্রাস রুট থেকে প্রচারে নেমেছেন এবং এই প্রচার কতটা সাফল্য লাভ করবে তা কিন্তু নির্বাচনের পরেই বলে দেবে। মানে এখন কোথায় কোথায় প্রোগ্রাম কি রয়েছে? এখন নকশালবাড়িতে একটা প্রোগ্রাম আছে, পার্টি অফিস একটা। উত্তরবঙ্গের যে জায়গাগুলো তো তোমার তুমি করে করছে এখন কেন তো নতুন না, কিরকম টানে কিরকম উত্তরবঙ্গের? না, খুব টানে। আমি প্রত্যেকবারই যখন আসি খুব ভালো রিসেপশনটাও, যেহেতু নর্থ বেঙ্গলে পড়ছি, আমি সবসময় মনে করি নর্থ বেঙ্গলে অনেক পোটেনশিয়াল আছে। তাই আমাদের দুর্ভাগ্য যে আমরা এইসব দার্জিলিং, সিকিম, তারপর জঙ্গল এলাকায়